ইস্টার এই উৎসবটা আমাদের সবার কাছেই বেশ পরিচিত, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ইস্টার শব্দটা ঠিক কোথা থেকে এলো? এর পেছনের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো আর একটু রহস্যময় বটে। চলুন আজ আমরা একসাথে এই ঐতিহাসিক রহস্যের জট খুলি। আচ্ছা, শুরুতেই একটা অদ্ভুত জিনিস দেখুন। পৃথিবীর বেশিরভাগ ভাষায়, যেমন স্প্যানিশে পাসকোয়া, ফরাসিতে পাক্স বা ইতালীয় ভাষায় পাসকোয়া, এই সব শব্দগুলো এসছে হিব্রু শব্দ পেশাক বা পাসওভার থেকে। অথচ ইংরেজি ইস্টার আর জার্মান ওস্টার্ন কিন্তু একদমই আলাদা। এখন প্রশ্নটা হলো, এমনটা কেন হলো? তাহলে ইস্টার শব্দটার আসল গল্পটা আসলে কি? এটা কি সত্যি সত্যি কোনো প্রাচীন দেবীর নাম থেকে এসেছে, নাকি এর পেছনে একদম অন্য কোনো ভাষাগত কারণ লুকিয়ে আছে? চলুন এই রহস্যটাই আজ আমরা খুঁজে বের করব। এই রহস্যের গভীরে যেতে আমরা একটা গোয়েন্দা গল্পের মতো করে এগোব। প্রথমে আমরা ধাঁধাটা ঠিক কি সেটা দেখব, তারপর এক দেবীর তত্ত্ব আর তার প্রমাণগুলো ভালো করে খতিয়ে দেখব। এরপরে ভাষার সূত্র ধরে এগিয়ে বিভিন্ন ঐতিহ্যের মিশ্রণটা বোঝার চেষ্টা করব এবং সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব। তো সবচেয়ে জনপ্রিয় যে থিওরিটা আছে সেটা দিয়েই শুরু করা যাক। এই থিওরি বলছে ইস্টার শব্দটা এসছে এক পৌত্তলিক দেবীর নাম থেকে, আর এই দাবির পক্ষে আমাদের হাতে সাক্ষী আছেন মাত্র একজন। আমাদের সেই একমাত্র সাক্ষী হলেন ভেনারেবল বিডস, প্রায় 725 খ্রিস্টাব্দের একজন ইংরেজ পণ্ডিত। তিনিই প্রথম তার লেখায় বলেন যে অ্যাংলো স্যাক্সনরা নাকি এপ্রিল মাসকে বলতো ইস্টোনমুনাথ, আর এই নামটা এসছিল তাদের এক দেবী ইস্ট্রের নাম থেকে। সেই মাসেই নাকি তার সম্মানে নানা উৎসব হতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পুরো যে দেবীর থিওরিটা আমরা শুনি তার সবটুকুর ভিত্তি কিন্তু শুধুমাত্র এই একটা লাইন, হ্যাঁ, আর কিছু না। চলুন এবার এই প্রমাণটাকে একটু কাঠগড়ায় দাঁড় করাই। মানে একজন সাক্ষীর কথার উপর ভিত্তি করে কি এত বড় একটা সিদ্ধান্তে আসা যায়? আসুন বিডের এই দাবিটাকে আমরা আরও কাছ থেকে দেখি। এই তত্ত্বের প্রথম আর সবচেয়ে বড় দুর্বলতা হলো এটাই যে বিডের লেখা ছাড়া ইস্ট্রে নামের এই দেবীর অস্তিত্বের কথা আর কোথাও পাওয়া যায় না। পুরো ব্যাপারটা শুধু একজনের কথার ওপর নির্ভরশীল। সেই সময়ের আর কোনো ঐতিহাসিক লেখায় বা কোনো ডকুমেন্টে ইস্ট্রে নামের কোনো দেবীর উল্লেখই নেই। ভাবুন তো, তিনি যদি সত্যিই একজন গুরুত্বপূর্ণ দেবী হতেন, তাহলে অন্য কোথাও তার নাম না থাকাটা কি একটু অদ্ভুত শোনায় না? আর সবচেয়ে বড় কথা, প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণও কিন্তু মেলেনি। মানে কোনো মন্দির, মূর্তি বা দেবীর উপাসনার কোনো চিহ্ন আজ পর্যন্ত কিছুই খুঁজে পাওয়া যায়নি। তার মানে এই তত্ত্বের পক্ষে কোনো বাস্তব প্রমাণ বলতে গেলে শূন্য। যেহেতু দেবী তত্ত্বটা প্রমাণের অভাবে বেশ দুর্বল হয়ে পড়ছে, তাই আমাদের তদন্ত এবার একটা অন্য দিকে মোড় নিচ্ছে। চলুন ইতিহাসকে আপাতত পাশে রেখে এবার ভাষার সূত্র ধরে এগোনো যাক। ভাষার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু একটা দারুণ ক্লু পাওয়া যায়। অনেক ভাষাবিদদের মতে ইস্টার শব্দটার আসল শেকড় লুকিয়ে আছে খুব খুব পুরনো একটা শব্দে, সেটা হলো অস। এর মানে কি? এর মানে হলো আলো বা ভোর। একটু ভাবুন তো, এই একই শব্দ থেকে কিন্তু ল্যাটিন শব্দ অরোরা এসেছে, যার মানে ভোর। আবার ইংরেজি শব্দ ইস্ট মানে যেদিক থেকে সূর্য ওঠে, সেটাও এখান থেকে এসেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই থিওরি অনুযায়ী ইস্টার কোনো দেবীর নাম থেকে আসেনি, বরং এর সম্পর্কটা সরাসরি ভোরের আলোর সঙ্গে, একটা নতুন দিনের শুরুর সঙ্গে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে এই শব্দের সঙ্গে ডিম বা খরগোশের মতো প্রতীকগুলো কিভাবে জুড়ে গেল? এর উত্তরটা হলো সাংস্কৃতিক মেলবন্ধন। মানে যেখানে পুরনো ঐতিহ্য নতুন বিশ্বাসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। ইস্টারে কিছু জনপ্রিয় প্রতীক, যেমন ধরুন ডিম বা খরগোশ, এগুলো সম্ভবত প্রাচীন বসন্ত উৎসব থেকে এসেছে। ডিম তো প্রায় সব সংস্কৃতিতেই নতুন জীবনের প্রতীক, আর খরগোশ হলো উর্বরতার। যখন খ্রিস্টধর্ম চারদিকে ছড়িয়ে পড়ল, তখন এর পুনর্জন্ম বা রিজারেকশনের ধারণার সঙ্গে এই প্রতীকগুলো দারুণভাবে মিলে গেল। ফলে এগুলো খুব সহজেই ইস্টার উদযাপনের একটা অংশ হয়ে উঠল। বেশ, আমরা আমাদের তদন্তে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার সব প্রমাণ আর সূত্র এক জায়গায় করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার পালা।
তাহলে আমাদের সামনে দুটো থিওরি। একদিকে দেবী অস্ট্রের গল্প, যার একমাত্র প্রমাণ বিডের একটা লেখা, যেটা খুবই দুর্বল একটা ভিত্তি। আর অন্যদিকে আছে ভাষার বিবর্তনের থিওরি, যেটা বলছে শব্দটা এসেছে ভোর বা পূর্ব থেকে, আর এর পক্ষে প্রমাণ অনেক বেশি শক্তিশালী। আর এই কারণেই বেশিরভাগ গবেষক দ্বিতীয় তত্ত্বটিকেই বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন। সবশেষে তাহলে এটাই বলা যায়, ইস্টার শব্দের গল্পটা কোনো পৌত্তলিক দেবীর কাছ থেকে উৎসবটা কেড়ে নেওয়ার মতো সহজ সরল কোনো ঘটনা নয়, বরং এটা হলো ভাষা, সংস্কৃতি আর বিশ্বাসের এক জটিল আর অসাধারণ মিশ্রণ, যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে আজকের এই রূপ পেয়েছে। ইস্টারের এই গল্পটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে আমাদের আজকের দিনের কতগুলো ঐতিহ্য বা প্রথা আসলে এমন সব গল্পের মিশ্রণ, যার পেছনের আসল ইতিহাসটা আমরা হয়তো বেমালুম ভুলেই গেছি।